ওয়েট ওয়েট ওয়েট, আপনারা হয়তো বা এমন ছবি দেখে অনেকেই ভাবতেছে আমি মনে হয় সত্যি কাশ্মীর মানালি চলে গেছে কিনা। আসলে এখনও যাইনি, যাবো তো, তাই এটা ফিল নিচ্ছি যে ওই জায়গায় গেলে ছবি উঠানোর পর কেমন লাগবে সে একটা ফিল নিচ্ছি, যদিও খুব বাজে মানে এডিট হয়েছে আমি জানি। তো যাই হোক, বিদেশ গমনের ক্ষেত্রে সবচেয়ে যে মুখ্য বিষয়, মূল বিষয় যেটা আমরা সকলেই জানি, সেটা হচ্ছে একটা পাসপোর্ট করা। তো পাসপোর্ট বিষয়ে আমাদের অনেকেরই কিন্তু একটা ভয় আছে যে আসলে দালাল ছাড়া পাসপোর্ট হয় না, পাসপোর্ট করতে অনেক টাকা লাগে, না জানি কী কী বিড়ম্বনায় পড়তে হয়। তো পাসপোর্ট করা কিন্তু আসলে এতটাও কঠিন বিষয় না, পাসপোর্ট করা কিন্তু খুব ইজি একটা বিষয়। এই যে পাসপোর্ট, আপনারা ভাবতেছেন হয়তো বা এই তো মানে ম্যাজিকের মতন চলে আসলো পাসপোর্ট, আসলে বিষয়টা তা না। বিষয়টা যেমন ইজি, আপনারা যদি কিছু ছোট্ট ছোট্ট ট্রিক খাটান তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি যে আপনারা দালাল ছাড়াই এবং বিভ্রান্তি ছাড়াই পাসপোর্ট করতে পারবেন, কোনো রকম হয়রানি ছাড়াই। এবং আমি যে শুধুমাত্র দালাল ছাড়া আমি করে বা ওই ট্রিকটা খাটিয়ে আমি পেয়েছি যে আমি একমাত্র ব্যক্তি, তা না। আমি আমার বন্ধুবান্ধব এবং আমার পরিচিতরা যারা আছে, যারা আমার সাথে কনসাল্ট করেছে, তারা ওই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করে কিন্তু তারা খুব সহজেই পাসপোর্ট পেয়ে গেছে। তো চলুন আজকে আপনাদের সাথে আমার সেই পাসপোর্ট পাওয়ার জার্নিটা শেয়ার করি। প্রথমে বলে আমি কিন্তু খুব এক্সপার্ট লেভেলে কেউ না, আমি পাসপোর্ট করায় দেই বা ওরকম কেউ না। আসলে আমি যেভাবে পেয়েছি এবং আমার যারা বন্ধুবান্ধবরা যেভাবে পেলাম আমরা একসাথে, সেই অভিজ্ঞতাটাই শুধু আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কীভাবে হয়রানি ছাড়া এবং দালাল ছাড়া পাসপোর্ট পেলাম। তো পাসপোর্ট করার আগে আপনাদেরকে ইনশিওর হতে হবে যে আপনার ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধনে, মানে পাসপোর্ট আবেদন করার আগে ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধনে আপনার নাম এবং পিতার নামটা একেবারে ঠিক আছে কিনা। অনেকেরই কিন্তু অনেক গড়মিল থাকে, এবং আপনার বয়স, এই 2-3টা জিনিস যদি ঠিক থাকে, আমাদের ম্যাক্সিমাম জন্যই ঠিক থাকে, 2-1 একটু আলাদা থাকে বা ভিন্ন থাকে, সেক্ষেত্রে আমরা পাসপোর্ট আবেদন করার আগেই এটা সংশোধন করে নিব। তো যাই হোক, এই 2-3টা জিনিস যদি ঠিক থাকে তাহলে আমরা কি করব, আমরা পাসপোর্ট অ্যাপ্লিকেশানে যাব। অনেকেই বলেন যে বাড়িতে ঘরে বসে স্মার্টফোনেই, যে আমার হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনেই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করা যায়। হ্যাঁ, করা যায়, তবে আমি আপনাদেরকে সেটাতে নিরুৎসাহিত করব। কেন নিরুৎসাহিত করব, যে এই যে অনেকেই আমরা দেখা যাচ্ছে, এটা তো ম্যাক্সিমাম জন্য ফার্স্ট টাইম, আমরা প্রফেশনাল না, সো ফোনে ছোটো স্ক্রিন বা আমরা করি নাই, সো এই বিষয়গুলো একটু, তারপর ফোনে ডেস্কটপ মুড অন করা, 2-1টা ছোটোখাটো বিষয় আবার প্রিন্ট করা। তো এই বিষয়গুলো থেকে বিড়ম্বনা নেওয়ার কী দরকার, মাত্র আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে, এখন অনেক গ্রামের বাজারেও পাসপোর্টের যারা অ্যাপ্লিকেশন করা দেয় এমন কেউ আছে, আপনি ওদের কম্পিউটারের দোকানে 150 থেকে 200 টাকা, মানে জায়গা ভেদে প্রিন্ট সহ আর কি, 150 থেকে 200 টাকা ফি দিলেই তারা কিন্তু আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা করে দিবে। এবার বলতেছে, আপনারা হয়তো ভাবতে পারেন হ্যাঁ তারাই তো পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে দিবে, তাহলে আমার এত কিছু জানা কি দরকার। আসলে কি, পাসপোর্ট বিষয়ে কিন্তু সবাই একটা মানে সহজ বলতে একটু খারাপ লাগলো, দালালি করতে চায় সবাই। আমার সাথেও এমনটা হয়েছিল, আমি যখন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে যাই যে দোকানের মাধ্যম দিয়ে। তো আপনি যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন, তো সে আপনাকে কিন্তু ঠকাতে পারবে না, বা আপনি যে কম জানেন সেই দুর্বলতার সুযোগ নিতে পারবে না। মানে পাসপোর্ট অফিসে তো দালাল আছি, এই কম্পিউটার দোকানদার ওই দালালের মারফত হয়ে কিন্তু আপনার সাথে একটা ট্রিক খাটাইতে পারে। তো যাই হোক, এত গল্পবাদ, প্রথমে চলে আসি। তারপরে হচ্ছে যে পাসপোর্ট এবার অ্যাপ্লিকেশন করব। তো আমরা দোকানে গেলাম, দোকানে যাওয়ার সময় কি কি লাগবে, মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে, আমার কাছে আমার অলরেডি পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা দেখে আমি যাতে ভুল না হয় সেটা আপনাদের বলতেছি। অ্যাপ্লিকেশন করার সময় যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার ওয়াইফের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার মা বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি। এই 4টা জিনিস, আপনার ওয়াইফ, যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে, অবিবাহিত হলে তো সেটা লাগতেছে না, আমি বিবাহিত, সো সেক্ষেত্রে দিয়েছি আপনার ওয়াইফের এবং মা বাবার, এই 4 জনের ভোটার আইডি কার্ডের ফটোকপি। এখন এখানে যদি আপনি এই 4টা জিনিস হলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারছেন। বাকি যা ডকুমেন্টস পরে লাগবে সেটা আমি আপনাকে বলছি। তো প্রথমে কি করতে হবে, কি কি ক্রাইটেরিয়া আছে, আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন এই 4টা ফটোকপিতে হলে কি কি ক্রাইটেরিয়া আছে যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য, যে আপনি প্রথমে বিষয়টা থাকে আসলে আপনি কয় বছর মেয়াদি পাসপোর্ট করতে যাচ্ছেন, কয় পেজ। আমি যতদূর জানি 2 ধরনের অপশন আছে, 5 বছর 48 পেজ, 5 বছর 64 পেজ, 10 বছর 48 পেজ, 10 বছর 64 পেজ, মানে সাধারণ ক্ষেত্রে। আরও যেটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, কূটনীতিকদের পাসপোর্ট, সেই বিষয়টা আলাদা। তো সাধারণত এই 4টা অপশনের মধ্যে আমরা করে থাকি। তো কারা 5 বছর মেয়াদি পাবে, কারা 10 বছর মেয়াদি পাবে, এখানে বলা আছে যে 18 বছরের নিচে এবং 65 বছর ঊর্ধ্বে যদি কারো বয়স হয়, তাহলে তিনি 10 বছরের পাসপোর্ট পাবেন না, অর্থাৎ ইলেকট্রনিক পাসপোর্ট বর্তমান যেটা, সেটা তিনি পাবেন না। অর্থাৎ 18 থেকে 65 বছর বয়সে যে কেউ আপনি 10 বছর মেয়াদি পাসপোর্টটা পেতে পারেন। এখন আপনার
প্রয়োজন বা চাহিদা অনুযায়ী কেউ যদি ফ্রিকুয়েন্টলি বাইরে যান বা চিকিৎসা ক্ষেত্রে যান, তাদের দেখা যাচ্ছে যে 64 পেজটা নিয়ে বেটার হবে তার বারংবার যাওয়ার পরে। আমরা যারা সাধারণত ম্যাক্সিমাম জন্য ট্রাভেলের জন্য যাই বা লাইফ টাইমে 1-2 বার যাই, সো সেক্ষেত্রে 48 পেজ ফার এনাফ। কেন একবার বাইরে গেলে সম্ভবত 2 থেকে 3 পেজ সর্বোচ্চ নষ্ট হয়। সেক্ষেত্রে আপনি একটা 48 পেজের পাসপোর্ট হলে অনায়াসে 12-13 বার যেতে পারতেছেন। হ্যাঁ, তো যাই হোক, তারপরে হচ্ছে এইগুলা গেল। তো এবার আসতেছে অ্যাপ্লিকেশন করার পরে। অ্যাপ্লিকেশন করার সময় কী কী তথ্য দেওয়া লাগবে? ওই তো বললাম আপনার এই 4 জনের ভোটার আইডি কার্ডের যে তথ্যগুলা, নাম, মানে জন্মসাল, এই সেইগুলা যেগুলো থাকে ওখানে অপশন ধীরে ধীরে আসবে, আপনি অনুযায়ী ফিল আপ করবেন। আর আপনার কন্ট্যাক্ট নাম্বার লাগবে, সাথে যেটা লাগবে সেটা হচ্ছে ওখানে একটা ইমেল নাম্বারের অপশন আছে। এইখানে আমরা একটা বিষয় বলি, সেখানে হচ্ছে যে দোকানদার কিন্তু একটু আপনাকে, মানে যিনি কম্পিউটার টাইপ করবে উনি চাইবে যে উনার ইমেল আইডিটা দিয়ে আপনাকে ওখানে লগ ইন করাতে। তো আপনার যদি নিজের ইমেল থাকে আপনি চেষ্টা করবেন আপনার ইমেল দিয়ে লগ ইন করাতে, কেননা হয়তো এক্সট্রা 2 থেকে 3 মিনিট কম বেশি লাগে। মানে ওর আইডিতে লগ ইন অলরেডি করা আছে, রেজিস্টার করা আছে, আপনার আইডিতে নতুনভাবে রেজিস্টার করতে হবে। আপনার করা থাকলে কি হয় যে ফার্দার যদি কোনো মেলগুলো আসে সেই মেলগুলো আপনি আপনার ইমেলে রিসিভ করতে পারবেন। তো আমার সাথে সেই ভুলটা হয়েছে, যার বিড়ম্বনে পড়িনি, তবে মনে হচ্ছে যে নিজের ইমেল আইডিটা দিলে সুবিধা। আমার কম্পিউটারে ওই তো ওর ইমেল আইডি দিয়ে দিয়েছিল, তো আপনার আইডি থাকলে আপনি দিবেন। তারপর এই মোটামুটি আপনি সব তথ্যগুলো দিলেন, তথ্য আর হচ্ছে কয় বছর মেয়াদি, কত পেজ চাচ্ছেন সেটা তো বললাম। সে অনুযায়ী আপনি আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দিলেন। পাসপোর্ট অ্যাপ্লিকেশান সাবমিট করার পরে আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেন্টের এই রকম একটা ফর্ম বের হয়ে আসবে, এবং আপনার এরপরে পাসপোর্ট অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার পরে মূল যে ফাইনালাইজ হওয়ার জন্য যেটা আছে সেটা হচ্ছে আপনার টাকা জমা দেওয়া। টাকা জমা কোথায় দিবেন এটা একটা অপশন থাকে। টাকা জমা দেওয়ার জন্য এখানে যেমনটা আমি যতদূর জানি সেটা হচ্ছে ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক সহ অনেক ব্যাংকের এবং অনেক শাখাতে এবং আপনার নিকটস্থ অনেক ব্যাংকেই পাসপোর্টের যে ফি সেটা দেওয়া হয়। আর আরও একটা বিষয় আছে যে ওই যে করা যায় কিন্তু, যে চালান ফর্মের মাধ্যমে বিকাশেও কিন্তু টাকা দেওয়া যায়। হ্যাঁ, চালান ফর্ম, আমি কিন্তু চালান ফর্মের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের যেটা মূল শাখার চালান ফর্মের মাধ্যমে দিয়েছিলাম, যেটার ফলে আমার এইরকম একটা চালান ফর্ম দিয়েছিল, মানে অনলাইনেই বের হয়ে আসে 5,750 টাকা। আমি যেটা করেছি 10 বছর মেয়াদি 48 পেজে, যেটা ফি হচ্ছে 5,750 টাকা, সেটার আমি পেয়ে গেছি আপনার হচ্ছে যে, এবং সাথে আমি ওই যে ওদের ওই কম্পিউটার দোকানে যে ছিল ওর মাধ্যমে করে এক্সট্রা শুধু 20টা টাকা দিয়েছি। সেটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, বা আপনি নিজেও করতে পারেন, ডাজন্ট ম্যাটার। আর তাছাড়া আপনার নিকটস্থ ব্যাংক থাকলে সেখানে করে নিলে, করার ফলে এরকম একটা চালান ফর্ম বের আসবে। তাহলে আমরা কি কি পেলাম? তখন আমাদের সবগুলো ডকুমেন্টস আমাদের একটু প্রিন্ট দেওয়ার পালা। আমরা যে চালান ফর্ম সেটা পেলাম, সাথে যে অ্যাপ্লিকেশন যে সাবমিশন হলো টাকা জমা দেওয়ার পরে, তখন এই রকম একটা আসবে। আর নিচে এর আর যেটা পুরো অ্যাপ্লিকেশন যে ফর্ম তথ্যগুলো আছে সেগুলো আসবে। এখানে একটা ভুলের অনেকে করে ফেলে, আমি পাসপোর্ট অফিসে গিয়ে দেখলাম, এবং আমারও এই ক্ষেত্রে এটা হয়েছিল। এই যে অ্যাপ্লিকেশন ফর্মের যেটা আপনার হচ্ছে যে এই ফার্স্ট পেজে, এই পেজে নিচে কিন্তু ডট 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 আসে। এটা কীভাবে আসে? কেউ যদি মেল থেকে সরাসরি প্রিন্ট দেয় তাহলে কিন্তু এরকম আসে, তবে এখানে যেটা আসতে হবে সেটা হচ্ছে বারকোড আসতে হবে। আপনারা যদি মেইলে ওরা পিডিএফ সেভ করে নিয়ে যদি প্রিন্ট দেয় তাহলে বারকোড আসবে। এটা তারা জানে, কিন্তু অনেকে ইচ্ছাবশত ভুল করতে পারে বা অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়। তো আপনি এটা দেখে নেবেন যে এখানে বারকোডের যে বিষয়টা সেটা আসতেছে কিনা। তাহলে এই মোটামুটি আপনার কয় পেজ হলো? 1, 2, 3, 4, 5টা পেজ। ওকে, ডান। আপনার অ্যাপ্লিকেশন করা শেষ, আপনার টাকা দেওয়া শেষ। ব্যাংকের শাখায় দেন বা চালানে দেন, আপনার টাকা দেওয়া শেষ। এবার আপনার হচ্ছে পাসপোর্ট অফিসে যাবার পালা। পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য সাধারণত এখন তো অনেকেই বিদেশ গমনে যাচ্ছে, বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে অনেকে একটা রাশ আপনারা, এবং ভারত এখন বেড়ানোর জন্য একটা অন্যতম ডেস্টিনেশন হয়ে গেছে। তো এই জন্য পাসপোর্টে অফিস অনেক ভিড় থাকে। তা আপনি চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার এবং একটা দিন হাতে সময় নিয়ে যাওয়ার। আপনি যদি সেই সবগুলো প্রসিডিউর, আমার বলা প্রসিডিউরগুলো ফিল আপ করে, মানে ফলো করে যান এবং একটা দিন সময় নিয়ে যান, দিনও না ঠিক
এই সকাল 8টা 9টায় গেলেন, 12টা 12:30 মধ্যে আশা করা যায় হয়ে যাবে, এটা ফলো করে নিয়ে যায়, তাহলে সেই দিনই হয়ে যাবে। তো তারপরে হচ্ছে যে চলে যাওয়ার পর আমরা পাসপোর্ট অফিসে চলে যাব, এবং আরও বেশ কিছু নির্দেশনা আছে পাসপোর্ট সম্পর্কে খুঁটিনাটি, ওগুলো আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা তো ভিডিও শেষ নিচে কমেন্টস অবশ্যই জানাবেন, যে কোনো প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর আপনি সকাল সকাল চলে গেলেন, চলে যাওয়ার পরে সেখানে লাইনে দাঁড়ালেন। তো যাওয়ার আগে কি কি বিষয়গুলো ফলো করে যাবেন, বাসা থেকে কী কী নিয়ে যাবেন? বাসা থেকে যেটা নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনার ভোটার আইডি, ওদের কিন্তু ওখানে লেখা আছে যে আপনার ভোটার আইডি কার্ডের মূল কপি হলেই হবে, বাট আমি সেটার সাথে একমত না, কারণ তারা বসেই আছে ভুল ধরার জন্য, ভুল ধরে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে তারা টাকা খাবে। তাই তো সেজন্য আপনি কী কী করবেন, প্রথমত আপনি যদি সরকারি চাকরিজীবী হন বা যে কোনো মানে একটা ভালো অফিসে চাকরিজীবী হন, সেক্ষেত্রে তো আপনার অবশ্যই অফিসিয়াল অনুমতির একটা বিষয় থাকে। তো আপনার অফিসে একটা অনাপত্তিপত্র এনওসি যেটাকে বলে, সেটা আপনি নিয়ে আপনার সরকারি চাকরিজীবীরা যারা আমরা করি, আমি যেটা করেছি, আমি আমার যে প্রতিষ্ঠান আছে সেটা HRM-এ আমি আপলোড করে দিয়েছি, যে দেওয়ার আগে, মানে এটা অ্যাপ্লিকেশন করে ফেলছি, ওটা যাওয়ার আগে HRM-এ আপলোড করে ফেলছি, ওটাতে আমার যে প্রতিষ্ঠান প্রধান আছে তার স্বাক্ষর নিয়ে এটা করে ফেলছি। সাধারণত আমরা যারা বেসরকারি চাকরি আছি বা সাধারণ মানুষ আছে, তাদের তো এইসবের কিছু প্রয়োজন হয় না। তো তাদের আর কি কি প্রয়োজন হতে পারে অ্যাডিশনালি, সেটা হচ্ছে যে আপনার মূল ভোটার আইডি কার্ড, আপনার ওয়াইফের বা মানে আপনার মা বাবার, বিশেষ করে বাবার, মানে এই 3-4 জনের, হ্যাঁ, আপনার ওয়াইফের মা বাবার এই 4 জন আপনি চেষ্টা করবেন দয়া করে, অলসতা করবেন না মূল ভোটার আইডি কার্ড নিয়ে যাওয়ার জন্য। তারা যে কখন কোন সময় আপনার ভুল ধরবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আপনি যখন এখানে নাম ফিল আপ করবেন, আমরা কী করি, ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দেই না, কিন্তু না, সরি, এটা আমি বলতে ভুলে গেছে, ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন, বাট এইখানে ডট হাইফেন, আমি আবারও বলছি, ডট হাইফেন গ্রহণযোগ্য না। আপনি যদি ডট কিংবা হাইফেন দেন তাহলে আপনি 100% আপনার এটা ভুল হবে, এবং আপনাকে তারা হয়রান করবে, বা আপনি মানে ভুল, এক কথাই ভুল। সো ভুল হলে তো হয়রান হইতে হবে, এটা খুবই স্বাভাবিক। তো আপনি ডট হাইফেন এই জিনিস দিবেন না, ভোটার আইডি অনুযায়ী নাম দিলেও আপনার ক্ষেত্রে, মা বাবার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে ডট হাইফেন দিবেন না, ঠিক আছে? মানে ধরেন এমডি, আমার যেমন এমডি সাইদ, এমডি স্পেস, ডট হাইফেন কিচ্ছু না, এমডি স্পেস সাইদ স্পেস হাসান, ওই অনুযায়ী বের হয়ে আসবে আর কি। তো তারপরে কি কি দিয়ে যাব আমরা, তাহলে বলে দিলাম যে এই 4 জনের ভোটার আইডির ফটোকপি এবং মূল কপি, আর আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, আমরা যেটা এলাকার ভাষায় বলি, যেটা হচ্ছে যে আপনার মানে কি বলবো, যে নাগরিকত্ব সনদপত্র, সেটা নিয়ে যাবেন, বা আপনার ওয়ার্ড কমিশনের কাছ থেকে একটা সনদপত্র যে হ্যাঁ আপনি এইখানকার স্থায়ী বাসিন্দা, এই মর্মে আপনি যেখানকার হবেন সেখানকার এই কয়েকটা ডকুমেন্টস আপনি যদি সাথে নিয়ে যান, এই অ্যাপ্লিকেশান কপি, এই সেইগুলো, চালান কপি, আর হচ্ছে ভোটার আইডি কার্ডগুলো সবার নিয়ে যাবেন, সবারগুলো একটা করে ফটোকপি নিয়ে যাবেন। আমি এরকম দেখছি, জাস্ট বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি সে নিয়ে যায়নি, মানে মূল কপি তো নিয়ে যায়নি, ফটোকপি নিয়ে যায়নি, এই জন্য তার কাছ থেকে 2000 টাকা ঘুষ নিয়েছে, আমি নিজের চোখে দেখেছি দাঁড়িয়ে। বাট কিছু করার নেই, কারণ হচ্ছে সে নিয়ে আসে নাই, তার বাসা একটু দূরে, সে ভাবতেছে আরও একদিন আসবে, সে ঝামেলা অনুভব করতেছে। তো এই ছোট ছোট ঝামেলাগুলো যদি অনুভব না করেন, আশা করি আপনারা দালাল ছাড়াই করতে পারবেন। তারপরে ওইখানে তারা জমা নিবে, আপনি এগুলা সব দিবেন। আর যদি আপনি মানে পাসপোর্ট পুনরায় আবেদন করেন, তাহলে পূর্ববর্তী পাসপোর্টের কপি, সেটা পূর্ববর্তী মূল পাসপোর্ট, সেটা তো নিয়ে যাবেনই, মানে আপনি যদি পাসপোর্ট রিনিউ ক্ষেত্রে যেটা হয় আর কি। তো এই বিষয়গুলো দেখে আপনি হচ্ছে ওইখানে চলে গেলেন, যাওয়ার পরে তারা লাইনে দাঁড়িয়ে আপনাকে ওই যে প্রসিডিউর তারা বলে দিবে কি করতে হবে, ঠিক আছে? এরপরেও যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কি হয়, তারা কি করেন, সেটা হচ্ছে যে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা তারা কেটে দেন, কেটে দিয়ে আপনাদের সাধারণত কোথায় পরিবর্তন করতে হবে সেটা বলে দেন। আপনি তখন ওখানে একটা অ্যাপ্লিকেশান আছে, পাসপোর্ট অ্যাপ্লিকেশান ক্যান্সেলেশনের, ওটা অ্যাপ্লিকেশান করে আপনি ক্যান্সেল করে দিলে হয়তো বা সেই দিনই লাস্ট আওয়ারে বিকেলে বা পরের দিন আপনি আবার নতুনভাবে আবেদন করতে পারবেন। মানে আপনি টাকা জমা দিয়ে থাকবে, জাস্ট এই যে প্রিন্ট করা, মানে অ্যাপ্লিকেন্ট ফর্মে তথ্যগুলোকে আপনি এডিট করতে পারবেন। সো ওই আপনার ফি বাদ যাচ্ছে না, জাস্ট ওই 100-150 টাকা যেটা কম্পিউটার দোকানে, এটাই। তো আশা করি আপনারা যদি ডট হাইফেন না দেন, আর সব তথ্য যদি ঠিক দেন, ভুল কোথায় হবে ভাই? এই তো কয়েকটা ঘর, ভুল হওয়ার তো কোনো কারণ নেই। শুধু একটু দেখে বুঝে শুনে ঠান্ডা মাথায় করবেন, এতটুকুই।
তো এই হচ্ছে অবস্থা। তারপরে তারা যা যা প্রসিডিউর করবে, ছবি তুলতে বলবে। আচ্ছা, ছবি তোলার সময় আমরা অনেকে একটা ভুল করি, সেটা হচ্ছে যে একটু বয়স্ক মানুষরা সাধারণত করে বা অনেকেই করে, সাদা পোশাক পরে চলে যায়। আমি আপনাদেরকে আবারও বলছি, পাসপোর্টের দেখবেন যে আপনারা সাধারণত যে আমার এটাতেও আছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তারা যে ছবির ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু সাদা। সো আপনি সাদা ড্রেস যদি পরেন তাহলে কিন্তু হবে না। তো সাদা ড্রেস পরা যাবে না, এবং যে কোনো ধর্মীয় সিম্বল আছে এমন কোনো লেবাস, যেমন টুপি পরা যাবে না সম্ভবত, আমি দেখছিলাম। বা ওই যে ইয়েদের দেখলাম আর কি, যারা হিন্দু ছিলেন, সনাতন ধর্মাবলম্বী ভাইরা ছিলেন, অনেকে তিলক লাগিয়ে গেছিলেন, পুরোহিত, ওদেরকে ওগুলো মুছতে হয়েছে। সো সাদা ড্রেস বাদ, এবং ওই ধরনের ধর্মীয় যে ইয়াগুলো আছে, মানে টুপি বা তিলক বা এগুলা গ্রহণযোগ্য না, এগুলো করা যাবে না। বাকি এ তো কালো ড্রেস সবচেয়ে বেস্ট, আমি এটাই পরেই গেছিলাম, স্মার্ট, সরি। তো এই তারা হচ্ছে যে জমা দেওয়ার পরে এই প্রসেসিংগুলো করতে 2-3 ঘন্টা সব মিলে সময় লাগবে। তারপর ওখানে আবার একটা ডেলিভারি স্লিপ দিবে, যে ওখানে লেখা থাকবে আপনারা কয়দিন পরে পাবেন। সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে 21 দিন সম্ভবত, 21 দিনই লাগে, এর বেশি লাগে না এখন, যদি কোনো চাপ না থাকে, ঝামেলা না থাকে, এর বেশি লাগে না। এখন তো লাগে না, এটুকুই আমি জানি। আমারটা তো আমি সরকারি চাকরিজীবী হিসেবে একটু তাড়াতাড়ি পেয়েছিলাম, এক্সপ্রেস ডেলিভারি। আমার বন্ধুরা 17 দিনে পেয়েছিল। তো যাই হোক, এই পাসপোর্টে এটা হয়ে গেল। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে যে পুলিশের যেটা পুলিশ ভেরিফিকেশান যেটা বলে। তো পুলিশ বিষয়ে আমাদের অনেকের অনেক মিশ্র প্রতিক্রিয়া আছে, যে পুলিশ মানে ঘুষ। বিষয়টা আসলে এরকম না, কারণ হচ্ছে আমার বন্ধুরা আমরা কিন্তু কেউই আমরা পুলিশ ভেরিফিকেশনের জন্য কোনো টাকা দেই নাই। ওই অনেকেই হয়তো 200-300 টাকা দেয়, সেটাকে আমি আসলে ওইভাবে কিছুই বলতেছি না, এই বিষয়ে কোনো মতবাদ দিচ্ছি না। পুলিশ ভেরিফিকেশান হয়তো আপনি বাসাতে নাই, তো বাসাতে একটা সবসময় ফাইল রেডি রাখবেন, ফাইলে ওই অ্যাপ্লিকেশানের কপির একটা ফটোকপি রেখে দিবেন, আর ভোটার আইডি কার্ডের ফটোকপি, একটা নাগরিকত্ব সনদপত্র, মা বাবার ভোটার আইডি ফটোকপি, মানে যেগুলো আপনি জমা দিলেন ওগুলো একটা ফটোকপি জাস্ট ফাইলে রেখে দিবেন। যদি আপনার অনুপস্থিতিতে পুলিশ আসে তাহলে যাতে হয়, মানে বাসার যে কেউ যাতে তারা সেই ডকুমেন্টসগুলো দিতে পারে। কারণ যে সাধারণত পুলিশ তো আপনার বাড়িতে বারবার আসবেন একটা তথ্যের জন্য। তো পুলিশ ভেরিফিকেশানে সাধারণত তারা অ্যাপ্লিকেশন করে আসার 6-7 দিন পরেই সাধারণত আসে তারা ওখানে। এখন তো আঞ্চলিক পাসপোর্ট অফিসের মাধ্যমে হয়। তো সব মিলিয়ে সব কিছু প্রসিডিউর হতে 15 দিন, দ্যাটস এনাফ। তো এই যে আপনার ছোট্ট কিছুই না, দেখেন কিছুই না, এই তো .- দিলেন না, তথ্যগুলো ঠিক দিলেন, মা বাবার নাম ঠিক আছে, অ্যাপ্লিকেশন করলেন, ব্যাংক ড্রাফট করলেন, শেষ। এই জাস্ট আমার 5,750 টাকা, আর এক্সট্রা 150 টাকা, সব মিলিয়ে আমার 6,000 টাকার মধ্যে আমার 10 বছর মেয়াদি 48 পেজের পাসপোর্ট হয়ে গেছে। এবং আমি 11 দিনের মাথায় আমি আমার পাসপোর্টটা পেয়ে গেছি। তো আপনারা বুঝতেই পারছেন যে অতটাও কঠিন বিষয় না, আমরা শুধু ভয় পাই। আর যেটা আমরা টাকা জমা দিব, টাকা জমা দিয়ে একটা প্রশ্ন থাকে যে টাকা জমা দিলাম, তো কোনো কারণে আমি হয়তো পরের দিন যেতে পারলাম না, টাকা জমা দেওয়ার কত দিনের মধ্যে আসলে আমাকে পাসপোর্ট অফিসে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। তো আপনার টাকা জমা দেওয়ার পরেও 6 মাস সেটার ভ্যালিডিটি থাকে, আপনি 6 মাস পর্যন্ত আপনার দিতে পারবেন আর কি, মানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আমার তো 15 দিন লেগে গেছিলো, আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি 15 দিন পরে গেছি। তো এই হচ্ছে মোটামুটি সব বিষয়। এছাড়া কিছু মিসিং হতে পারে, মিসিংগুলো আপনারা কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যতটুকু জানি আপনাদের সমাধান দিব। আর ভারতের হয়তো বা অতি সত্বর ভারতে যাচ্ছি, ভারতের ট্রাভেল নিয়ে সুন্দর সুন্দর ব্লগ আসতেছে। সো আপনারা এইরকম আরও ভারত কীভাবে গেলাম, ভিসা কীভাবে পেলাম, এই নির্দেশনাগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের জানাতে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।